নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কাল প্রতিমার আয়োজনে তপন থিয়েটারে মঞ্চস্থ হয়ে গেল বেঁচে থাকে মানবতা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। বিকেলবেলা দেখছি কফি খেলে না রাত্রে ঠিক ঘুম আসতে চায়। সে কি? আরে তোমাদের লেডি সুপারকে বলে একটা ডাক্তার দেখিয়ে নাও। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয় না সুধাময়। শরীরের প্রবলেমটা তো আর শুধুমাত্র শরীরের নয়, অনেকটাই বয়সের, আমাকে বয়স কিছুটা মনেরও। দেখো, আমাকে বয়স দেখিও না। লর্ড কৃষ্ণার মাসি সুর শুনে শ্রী রাধিকা আর প্রেমিক কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেত স্বামী অয়ন ঘোষকে লুকিয়ে। দ্যাটস কল্ড অভিশাপ। হ্যাঁ, আমি জানি যে তুমি কলকাতাতেই মানুষ, কিন্তু বলে কি হবে, বাংলা লিটারেচার বা কালচার এই দুটোর কোনোটাই যে সেভাবে শিখেছো বা জেনেছো আমার মনে হয় না। আর আমার লিটল গার্লফ্রেন্ড সবাই মিলে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে সানডে হচ্ছে ভিজিটার্স ডে। ওই ওল্ড এজ হোমের পুরোপুরিদের তাদের বাড়ির লোকেদের দেখা করতে আসার দিন। আপনাকে যে তাড়াহুড়ো করে এখানে আসতে হয়েছে এটা আমি বেশ বুঝতে পারছি, তবে আপনার এটাও খেয়াল রাখা উচিত ছিল মিস্টার সান্যাল। হ্যাঁ, আমার ছেলে এই কথাই বলেছিল। আরে অদ্ভুত বাবা, আমরা সবাই এখানে দিব্যি আছি আর তুমি থাকতে পারবে না। ও কিছুতেই চাইনি, জানো তো, যে আমি এখানে এসে থাকি। আমি জোর করে ওকে রাজি করিয়েছি। আমার ডোমিনিকটা যদি একটু ভালো করে নাও। বিশ্বাস করো ডরথি, ফিরতে মাসে আসি বলে না আমার কিন্তু কোনো কষ্ট নেই। আমারও কষ্ট থাকতো না যদি ডোমিনিকটা আমার কথা একটু ভাবতো। এই তো মায়ের বন্ধনে একবার জড়িয়ে পড়লে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। দেখো দেখো ডরথি, ওই স্বামী স্ত্রী সন্তান সন্ততি এগুলো এগুলো আমাদের জীবনের অপরিহার্য সত্য, কিন্তু সেগুলোকে আঁকড়ে ধরে পড়ে থাকলে নিজেকে তো কোনোদিন মনমুক্তই করতে পারবে। এই মেয়েটাকে আবার কিছু খাইয়ে নিতে হবে, এটা মাথায় রেখো। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে যাবে। আর মেয়েটা তো এমনিও বার্গার খেতে ভালোবাসে, বলো। হ্যাঁ। দেখো শোনা একটু বড় হচ্ছে, বলো। আর তাছাড়া নানান রকম বাইরের লোকজন আসা যাওয়া করছে, ঘরটাকে একটু ঢেলে না সাজালে হয়, বলো তো? হবে হবে ডার্লিং, নিশ্চয়ই হবে। আরে তুমি চাইছো আর না হয়ে পারে কি ডার্লিং? আমার না শুধু মন রাখার কথা, জানো তো। একদম চুপ। কথা ঘোরানোর একদম চেষ্টা করবেন না মিস্টার সান্যাল। আমি সেই দিন নিজে কানে দাঁড়িয়ে সবটা শুনেছি। আর শুনুন, আমার দুর্ভাগ্য নিয়ে ভাবার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? তবুও আপনি নিজে থেকে উপযাচক হয়ে এই যে প্রতি মাসে একই গল্প সকলের কাছে করে বেড়ান যে আপনার ছেলে বৌমা নাকি আপনার সঙ্গে দেখা করতে এখানে আসবে। এটা মিথ্যে কথা নয়। মিথ্যে কেন হবে? মিথ্যে, অফকোর্স মিথ্যে। তুমি আমাকে সম্মান না করতে পারলে আমিও এমন কিছু করব যাতে তুমি বাধ্য হও আমার কাছে এসে মাথা নত। শুনুন অখিলেশ বাবু, আমি সত্যি এতদিন মিথ্যাচার করেছি, কিন্তু আজ যেটা বলেছি সেটা সম্পূর্ণ সত্য। আজ ওদের এখানে আসতেই হবে। না মানে আমি বুঝতে পারছি না যে তুই এমন কি কাজ করেছিস যে যার জন্য আজকে তোর ছেলে এবং লোকে এখানে। দেখুন না, বাবা আমাদের উকিলের চিঠি বাড়িয়েছে। যখন সবটাই পরিষ্কার করে বলো। বেঁচে থাকে মানবতা প্রকৃতপক্ষে একটা বৃদ্ধাবাসকে কেন্দ্র করে তৈরি হওয়া নাটক। বৃদ্ধাবাস মানেই মানুষের জীবন খুব বিষণ্ণ, খুব দুঃখের বা খুব হতাশার, এই ধারণা থেকে আমি একটু বেরিয়ে আসার চেষ্টা করেছি। বৃদ্ধাবাস মানুষের কাছে, অনেকের কাছে, যে বৃদ্ধ বয়সের একটা যন্ত্রণার জায়গা হতো, এখানে
আমি যে বৃদ্ধাবাসকে ধরতে চেয়েছি সেই বৃদ্ধাবাসে যেমন বিষণ্ণ মানুষ থাকে তেমনি প্রাণচঞ্চল মানুষও থাকে, আবার পাশাপাশি নিজের জীবন সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে যথেষ্ট পরিমাণে মানে নিশ্চিন্ত থাকা মানুষ যে আমি আমার কাজের জায়গা থেকে খুব কনফিডেন্স তার নিজের কাজে, এরকম মানুষও থাকে। এই সবটা মিলিয়ে আসলে বেঁচে থাকে মানবতা। বেঁচে থাকে মানবতা সেই সব মানুষগুলোর কথা বলে যে মানুষগুলো তাদের বৃদ্ধ জীবনে, তাদের যৌবনের শেষ পার করে এসে যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, যখন তাদের মনে হয় যে আর জীবনে কোথাও যাওয়ার রাস্তা নেই, আমি এই নাটকে তাদের বেঁচে থাকার নতুন করে একটা রাস্তা দেখানোর চেষ্টা করেছি, এইটুকু। আজকে হচ্ছে আমাদের নাটক বেঁচে থাকে মানবতা, এটা সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা। এখন ঘটনা হচ্ছে যে শুধু এই নাটকটা অ্যাকচুয়ালি আমাদের যারা 60 বয়স হয়ে গেছে, মানে বৃদ্ধ, তারা একাকিত্বে ভুগছেন এবং বয়সটাও হয়েছে। ছেলে মেয়েদের তাদের সময়টা অতটা নেই, কারণ তারাও তাদের জগতে ব্যস্ত। ইচ্ছে থাকলেও হয়তো তাদের কাছে পৌঁছতে বাবা মায়ের সাথে থাকতে পারছে না, বা ইচ্ছে নেই থাকবার, সেটাও হতে পারে। বাবা মায়েদের একটা ব্যাপার হচ্ছে, ছোটবেলা থেকে তাদেরকে শেখাই যে তোমরা বড় হও, তোমাদের একটা দারুণ জায়গায় পৌঁছতে হবে। কিন্তু যখন দেখছি যে আমরা একা হয়ে যাচ্ছি, তখন ক্রমশ তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু সেটা বললে তো হবে না। তো সবাই ওই একটা জায়গা, বৃদ্ধাশ্রম, এবং সেটা দেখা যায় বেশিরভাগই যে আমাদের বাঙালিদের মধ্যে বোধহয় এই বৃদ্ধাশ্রম বা বৃদ্ধবাসের জায়গাটাই বোধহয় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেটা নাকি কলকাতাকে বৃদ্ধবাস বলা হচ্ছে, অন্যান্য জায়গাকে সবাই বলছে যে ঠিক আছে মডার্ন সব জায়গায় ছোট ছোট ছেলে মেয়েরা আছে। তো এই বৃদ্ধাবাসে যে সমস্ত যারা আছেন তাদের যে সমস্যা, তারা প্রথমে মুখে কেউ কিছু বলছেন না, কেউ কিছু করছেন না, কিন্তু এক একজনের এক একটা দুঃখ, একটা বেদনা আস্তে আস্তে করে যেন বেরিয়ে আসছে। সেই জায়গাটায় হচ্ছে যে কষ্টের জায়গাটা আস্তে আস্তে তুলে ধরছে। কিন্তু এর মধ্যেই একজন আছেন যিনি সুধাময়, যাকে ঘিরে এই নাটকটা, তিনি কিন্তু একটা অন্য ব্যবস্থা করেছেন যে আমাদেরকে তোমরা যেমনকে আলাদা করে দিচ্ছ, তোমাদেরকেও কিন্তু আমরা সেই জায়গাটা একটা লেসন দিয়ে যেতে পারি যে তোমরা যদি এখন থেকে না মানে ঠিক হও, তাহলে কিন্তু পরবর্তী ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম কিন্তু তোমাদের সাথেও এই একই জিনিস করতে পারে। তো তারপরে দেখা যাচ্ছে যে সবাই এই বৃদ্ধাবাসে সবাই বন্ধু হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে না, এখানে এসে তো আমরা সেই বন্ধুর জায়গা পাচ্ছি, আমরা তো বাড়িতে থাকলে সেই একা একাই থাকছি, তাহলে আমরা এই জায়গাটাই থাকি না কেন, সবাই মিলে একসাথে সেই আমাদের ছোটবেলায় যেরকম, বা আমরা একসাথে যখন বিবাহিত জীবন কাটাতাম, একসাথে যখন থাকতাম, ছেলে মেয়েরা যখন ছোট থাকতো। নাটকের সেই জিনিসটা মোটামুটি এইরকম। তো বৃদ্ধাশ্রম নিয়ে অনেক রকমের নাটক হয়েছে, কিন্তু সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা এই নাটকটার মধ্যে যে আকুতি, যে একটা অসম্ভব সুন্দর একটা মানে বার্তা দিয়ে যান, আমাদের কাছে সেটাই খুব ভালো মনে হয়েছে। সেই জন্য আমরা এই নাটকটা করছি।